নমস্কার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় ইলিটের ভূগোল ক্লাসে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেট্রো রসায়ন শিল্প। পেট্রো রসায়ন শিল্পে এই চ্যাপ্টারে আমরা দেখব যে পেট্রোল কিভাবে তৈরি হয়, পেট্রো রসায়ন শিল্পের উপজাত দ্রব্যগুলো কি কি। তাহলে তোমরা দেখতে পাবে, তোমরা যে শীতকাল, এখন শীতকাল পড়ছে, আমরা কি করছি? আমরা ঠোঁটে ক্রিম লাগাচ্ছি, গায়ে ক্রিম লাগাচ্ছি। এই সমস্ত জিনিসগুলো কোথা থেকে আসছে? এই সমস্ত জিনিসগুলো পেট্রো রসায়ন শিল্প থেকে আসছে। তারপরে বিভিন্ন ধরনের টায়ার, টিউব, ফুটবল এবং আমি যে সোয়েটারগুলো পরে আছি, এগুলো কিন্তু একটা পেট্রো রসায়ন শিল্পের উপজাত দ্রব্য। অর্থাৎ পেট্রো রসায়ন শিল্প থেকে আমরা কি কি পাই, পেট্রো রসায়ন শিল্পের গুরুত্ব কোথায়, কোন দেশ এই শিল্পে প্রথম স্থানে রয়েছে, এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তাহলে চলো এই অধ্যায়টা আমরা নতুন করে শুরু করি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তাহলে প্রথমে আমরা দেখব পেট্রো রসায়ন শিল্পটা কি। পেট্রোলটা কি? পেট্রোলটা তোমরা দেখবে যে আজ থেকে অনেকদিন আগে বা প্রাচীনকালে অনেক উদ্ভিদ, প্রাণী, এই সমস্ত জিনিসগুলো কোন একটা ভূপ্রাকৃতিক কারণ হতে পারে বা অন্যান্য কারণ হতে পারে, মাটির নিচে চাপা পড়ে যায়। যার ফলে এগুলো দীর্ঘকাল ধরে মাটির নিচে চাপা পড়ে যাওয়ার কারণে, দীর্ঘ চাপ এবং তাপের কারণে সেগুলো ধীরে ধীরে একটা তেল জাতীয় পদার্থে পরিণত হয়। তেল জাতীয় পদার্থে পরিণত হওয়ার পর সেটা পেট্রোলিয়ামে পরিণত হয়, বা আমরা সেটাকে বলতে পারি খনিজ তেল। এই খনিজ তেল আর আরেকটা জিনিস তোমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল কিন্তু একই রকম ভাবে প্রসেসে তৈরি হয়, কিন্তু প্রাকৃতিক গ্যাস তৈরি হওয়ার জন্য এই চাপটা কিন্তু একটু বেশি প্রয়োজন হয়। তাহলে কি, আজ থেকে কোটি কোটি বছর আগে বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী মাটির নিচে চাপা পড়ে যায় এবং সেগুলো মাটির নিচে চাপা পড়ে যাওয়ার কারণে সুদীর্ঘকাল ধরে অত্যাধিক চাপ এবং তাপের কারণে সেগুলো পেট্রোলিয়ামে পরিণত হয়। তাহলে পেট্রোলিয়াম আমরা এরকম অবস্থায় পাই, মানে এটা হচ্ছে তোমার অপরিশোধিত অবস্থা, মানে ক্লিন না। যেমন বাড়িতে আমরা কি করি, আটা নিয়ে আসি, আটাগুলো আমরা প্রথমে চালি, তারপরে ওটা ক্লিন হয় বা ওটা শুদ্ধ হয় বা বিশুদ্ধ হয়। তাহলে এই যে খনিজ তেলটা আমরা পেলাম সেটা হচ্ছে অপরিশোধিত। এই খনিজ তেলকে পরিশোধনের মাধ্যমে, যে আমরা খনিজ তেলটা পেলাম, এই খনিজ তেলটাকে পরিশোধনের মাধ্যমে মানে পিউরিফাই করার মাধ্যমে যে সমস্ত রাসায়নিক দ্রব্যগুলো পাওয়া যায়, কি কি রাসায়নিক দ্রব্য পাওয়া যায়, ন্যাপথা, মিথেন, ইথেন, এই সমস্ত রাসায়নিক দ্রব্যগুলো পাওয়া যায়। এই রাসায়নিক দ্রব্যগুলোকে কাজে লাগিয়ে কাঁচামাল হিসেবে ব্যবহার করে যে শিল্প গড়ে ওঠে তাকে আমরা বলছি পেট্রো রসায়ন শিল্প। তাহলে এই যে ক্রুড অয়েলটা পেলাম বা খনিজ তেলটা পেলাম, এটা আমাদের কোনো কাজে লাগছে না। এগুলোকে আমি যখন পরিশোধন করছি বা এগুলোকে যখন পিউরিফাই করছি, তখন সেগুলো আমাদের কাজে লাগছে এবং সেখান থেকে আমরা যে উপজাত দ্রব্যগুলো পাচ্ছি, তো সেটা হচ্ছে আমাদের পেট্রো রসায়ন শিল্প। তাহলে এবার আমরা দেখবো পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামালগুলো কি কি। প্রধান কাঁচামালগুলো মূলত দুই ধরনের হতে পারে। কি কি? একটা হচ্ছে খনিজ তেল জাত, আর একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস জাত। খনিজ তেল কিভাবে সৃষ্টি হয়? খনিজ তেল কিভাবে সৃষ্টি হয় আমি তোমাদেরকে বললাম যে আজ থেকে বহু কোটি বছর আগে বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী, এগুলো মাটির নিচে চাপা পড়ে যাওয়ার কারণে সেগুলো খনিজ তেলে পরিণত হয়। আর প্রাকৃতিক গ্যাস তৈরি হওয়ার জন্য যে চাপ এবং তাপটা কিন্তু একটু বেশি প্রয়োজন হয়, তারপরে সেটা প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। তাহলে এবার আমরা দেখব এই খনিজ তেলের উপজাত দ্রব্যগুলো কি কি। খনিজ তেল জাত, অর্থাৎ খনিজ তেল থেকে আমরা খনিজ তেল পরিশোধন করার সময় আমরা যে সমস্ত জিনিসগুলো পাই সেগুলো কি কি? সেগুলো পাই আমরা ন্যাপথা পাই, প্যারাফিন, ইথিলিন, প্রোপিলিন, এই সমস্ত জিনিসগুলো পাই। এই ন্যাপথাটা কি? এই ন্যাপথাটা হচ্ছে খনিজ তেলের মূল উপাদান বা মূল কাঁচামাল। এই ন্যাপথা বিভিন্ন ধরনের সার শিল্পে ব্যবহার করা হয়। নেক্সট কি? নেক্সট হচ্ছে প্যারাফিন। প্যারাফিন কি কাজে লাগে? তোমরা দেখেছো মোমবাতি, যখন তোমাদের বার্থডে হয় তোমরা কেক টেক কাটো, যে মোমবাতিটা ইউজ করো, এরকম করে ফু দাও, সেই মোমবাতি তৈরির প্রধান উপাদান হচ্ছে এই প্যারাফিন। এটা এবার হচ্ছে ইথিলিন। ইথিলিন কি? ইথিলিনটা মূলত প্লাস্টিক। যে তোমরা যখন বাজার যাও, বাজার থেকে যে প্লাস্টিকের ব্যাগগুলো নিয়ে আসো, যে বাজার থেকে মা বললো যে আলু নিয়ে আয়, টমেটো নিয়ে আয়, তখন তোমরা যখন বাজারে যাও, তারপরে ওখান থেকে দোকানদারকে বলো যে একটা প্লাস্টিক দিন, একটা বেশি প্লাস্টিক দিন। তাহলে এই প্লাস্টিক তৈরির মূল উপাদান হচ্ছে এই ইথিলিন।
নেক্সট হচ্ছে প্রোপিলিন। এই প্রোপিলিন প্রধানত প্লাস্টিক সহ আরো অন্যান্য রাসায়নিক দ্রব্য এই প্রোপিলিন থেকে পাওয়া যায়। এই ইথিলিন হচ্ছে তোমার প্লাস্টিকের পাশাপাশি বিভিন্ন ধরনের পলিথিন তৈরির মূল উপাদান। প্লাস্টিকের পাশাপাশি পলিথিন তৈরির মূল উপাদান হচ্ছে এই ইথিলিন, মানে যেটা তোমার দোকানদার যে প্লাস্টিকের ব্যাগগুলো দেয় বা যে ক্যারি ব্যাগগুলো আমরা ব্যবহার করি, সেই প্লাস্টিক বা পলিথিন ব্যাগের প্রধান উপাদান হচ্ছে ইথিলিন। নেক্সট এবার আমরা দেখব প্রাকৃতিক গ্যাসজাত বিভিন্ন উপজাত দ্রব্যগুলো কি কি। প্রাকৃতিক গ্যাস থেকে আমরা যে সমস্ত জিনিসগুলো পাই সেটা হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই সমস্ত জিনিসগুলো। তাহলে মিথেন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। মিথেন আমাদের কি কাজে লাগে? মিথেন বিভিন্ন ধরনের জ্বালানির ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং বিভিন্ন ধরনের সার শিল্পে ব্যবহার করা হয়। ইথেন ডিটারজেন্ট তৈরিতে ব্যবহার করা হয়। এই ইথেনটা আমাদের ধরো যে সমস্ত ডিটারজেন্ট গুলো আমরা ব্যবহার করি, আমাদের যে জামা কাপড় নোংরা হয়ে গেলে আমরা পরিষ্কার করার জন্য এই ডিটারজেন্ট ব্যবহার করি, সেই ডিটারজেন্টটা ইথেন থেকে পাওয়া যায়। প্রোপেন এবং বিউটেন, এটা কি এলপিজি, যে রান্নার যে গ্যাস বা সিলিন্ডার, সেই রান্নার গ্যাস বা সিলিন্ডারের প্রধান উপাদান হচ্ছে এই প্রোপেন এবং বিউটেন। তাহলে এগুলো হলো তোমাদের প্রাকৃতিক গ্যাসজাত বিভিন্ন উপাদান। এই ক্লাসে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এগুলো সমস্ত নোটস পত্র তোমরা আমাদের ইলিট অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। তাই অবশ্যই তোমরা ইলিট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করো এবং নোট সেকশনে গিয়ে তোমরা অবশ্যই এই নোটস গুলো পড়ো, তাহলে দেখবে তোমাদের বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা দেখবো সেটা হচ্ছে পেট্রোরসায়ন শিল্পের শিল্পজাত দ্রব্যগুলো। পেট্রোরসায়ন শিল্পের কি কি শিল্পজাত দ্রব্য রয়েছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। প্রথম হচ্ছে প্লাস্টিক। পেট্রোরসায়ন শিল্পের একটা উপজাত দ্রব্য হচ্ছে প্লাস্টিক। খনিজ তেল পরিশোধন করার সময়, যেটা আমরা খনিজ তেল পেলাম, সেই খনিজ তেল পরিশোধন করার সময় ইথিলিন এবং প্রোপিলিন উৎপন্ন হয়, যা প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়। প্লাস্টিক তৈরিতে তাহলে কি ব্যবহৃত হচ্ছে? ইথিলিন এবং প্রোপিলিন। প্লাস্টিক কি কাজে লাগে? প্লাস্টিক থেকে আমরা বিভিন্ন রকম জিনিস তৈরি করতে পারি, বা আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসগুলো আমরা প্লাস্টিক থেকে পাই। যেমন ধরো তোমার বালতি, মগ, এই সমস্ত জিনিসপত্র, তারপরে প্লাস্টিকের চেয়ার হতে পারে। যখন আমরা ছোট ছিলাম তখন এই সমস্ত জিনিসগুলো মেলাতে দেখতে পেতাম, তো মেলা থেকে আমরা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসতাম। প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রগুলো যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে তোমার ওই পেট্রোরসায়ন শিল্পের উপজাত দ্রব্য, সেখান থেকে আমরা পাচ্ছি। তাহলে প্লাস্টিকটা হচ্ছে পেট্রোরসায়ন শিল্পের একটা উপজাত দ্রব্য। এবার হচ্ছে তোমার কি সিনথেটিক রাবার। এই সিনথেটিক রাবারের মেইন যেটা উপাদান সেটা হচ্ছে তোমার বুটাডিন ও স্টাইরিন বুটাডিন রাবার। এই সিনথেটিক রাবার থেকে কি তৈরি হয়? আমরা যে সাইকেলটা চালাই, সেই সাইকেলের যে টায়ারটা থাকে, তারপরে যে সাইকেলের যে টিউব গুলো থাকে, ওগুলো তো অনেক সময় কি হয়, আমাদের সাইকেলে হাওয়া থাকে না। এই সাইকেলের যে হাওয়া আমরা কোথায় করি? আমরা টায়ারে করি, বা টিউব, আমাদের অনেক সময় কি হয়, টিউব খারাপ হয়ে যায় সাইকেলের। এই টায়ার, টিউব, এই সমস্ত জিনিসগুলো কোথা থেকে তৈরি হয়? এই সমস্ত জিনিসগুলো তৈরি হয় সিনথেটিক রাবার থেকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে ফুটবল গুলো রয়েছে, সেই ফুটবল তৈরিতে এই সিনথেটিক রাবার ব্যবহার করা হয়। নেক্সট কি? নেক্সট হচ্ছে তোমার সিনথেটিক ফাইবার। সিনথেটিক ফাইবারের প্রধান উপাদানগুলো কি কি? সিনথেটিক ফাইবারের প্রধান উপাদানগুলো হচ্ছে তোমার পলিয়েস্টার, নাইলন, অ্যাক্রিলিন, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সিনথেটিক ফাইবারের প্রধান উপাদান। এই পলিয়েস্টার যেমন বিভিন্ন ধরনের বস্ত্র তৈরিতে ব্যবহার করা হয়। নাইলন তো তোমরা জানোই কি কি কাজে লাগে, বিভিন্ন ধরনের দড়ি তৈরি করা হয়। তারপরে নাইলনের অনেক ব্যাগ হয়, যেটা করে তোমরা সবজি আনতে বাজারে যাও বা দোকান করতে বাজারে যাও, নাইলন। তারপর হচ্ছে তোমার অ্যাক্রিলিক। এই অ্যাক্রিলিক থেকে বিভিন্ন ধরনের শীতের বস্ত্র তৈরি হয়, এরকম সোয়েটার যেগুলো তোমার অ্যাক্রিলিক থেকে তৈরি হয়। তো কারো আছে নাকি এরকম সোয়েটার যেটা অ্যাক্রিলিক থেকে তৈরি হওয়া বা পাওয়া? এরকম সোয়েটার হচ্ছে তোমার অ্যাক্রিলিক থেকে তৈরি করা যায় বিভিন্ন ধরনের বস্ত্রগুলো। এগুলো একটা কি? এগুলো একটা পেট্রোরসায়ন শিল্পের উপজাত দ্রব্য সমূহ। নেক্সট কি? নেক্সট হচ্ছে অন্যান্য কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? বিভিন্ন ধরনের সার শিল্পে ব্যবহার করা হয়, কীটনাশক, রং, ডিটারজেন্ট। তারপরে কি আরো বিভিন্ন ধরনের ক্রিম গুলো, যেগুলো আমরা এখন শীতকাল পড়ছে, তোমরা দেখবে অনেক ক্রিম যেগুলো বাজারে বিক্রি হয় সেগুলো লেখা থাকে পেট্রোলিয়াম জেলি। তাহলে কি? ওগুলো পেট্রোলিয়াম এর একটা উপজাত দ্রব্য থেকে তৈরি হচ্ছে, তাই সেগুলোতে লেখা থাকে পেট্রোলিয়াম জেলি। তাহলে বিভিন্ন ধরনের সাবান, ক্রিম তৈরিতে, এছাড়া বিভিন্ন ধরনের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়, বা এর ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি।
তাহলে এগুলো তোমার কি ছিল, এগুলো ছিল পেট্রোরসায়ন শিল্পের উপজাত দ্রব্যগুলো কি কি সে নিয়ে আলোচনা। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়। পরীক্ষাতে প্রশ্ন আসে যে পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় কেন? যে শিল্পে আধুনিক শিল্পায়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে আধুনিক শিল্পদানব বলে। বর্তমানে আমরা দেখতে পাই এই পেট্রোরসায়ন শিল্পকে বলা হচ্ছে আধুনিক শিল্পদানব, কেননা এই পেট্রোরসায়ন শিল্প থেকে আমরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করতে পারছি। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কি কি আমরা দেখতে পেলাম, যেমন তোমার বিভিন্ন ধরনের প্লাস্টিকের সামগ্রী দেখতে পেলাম, তারপর আমাদের বিভিন্ন রং, সাবান, এই সমস্ত জিনিসগুলো আমরা পাচ্ছি, নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস পাচ্ছি। তার পাশাপাশি কি, তার পাশাপাশি এই শিল্পের প্রভাব অর্থনীতি এবং পরিবেশের উপর ব্যাপক হারে পড়ে। যেমন আমরা দেখতে পাই যে পেট্রোলের দাম বাড়লো বা পেট্রোল ডিজেলের দাম বাড়ার ফলে অন্যান্য যে সমস্ত ক্রিম গুলো তৈরি হচ্ছে বা অন্যান্য যে সমস্ত সাবান গুলো তৈরি হচ্ছে সেগুলোর দাম বাড়ছে। আবার কি হচ্ছে, পেট্রোরসায়ন শিল্পের পরিবেশের উপর একটা প্রভাব পড়ছে। পেট্রোরসায়ন শিল্পের যে পরিশোধন করার ফলে পরিবেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক বর্জ্য পদার্থ নির্গত হচ্ছে, তাহলে পরিবেশের উপর একটা প্রভাব পড়ছে। তাহলে পেট্রোরসায়ন শিল্পকে আমরা আধুনিক শিল্পদানব বলছি, কারণ এই শিল্পে একটা আমাদের যে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানুষের জীবনযাত্রার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা পাচ্ছি, আমাদের অর্থনীতির উপর একটা বিশেষ প্রভাব পড়ছে, পরিবেশের উপর একটা বিশেষ প্রভাব পড়ছে। এই কারণে পেট্রোরসায়ন শিল্পকে আমরা বলছি আধুনিক শিল্পদানব। পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলার পাশাপাশি এই শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। এই শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন অনুসারী শিল্পের বিকাশ ঘটছে। অনুসারী শিল্পটা কি, কোন একটা বৃহৎ আয়তন শিল্পকে কেন্দ্র করে, বড় আকারের শিল্পকে কেন্দ্র করে যখন অনেক ছোট ছোট শিল্প গড়ে ওঠে তখন তাকে আমরা বলি অনুসারী শিল্প। যেমন ধরো কোন একটা গাড়ি নির্মাণ শিল্প। গাড়ি নির্মাণ শিল্প আমরা কি দেখতে পাই, কোন একটা জায়গাতে গাড়ির হয়তো পার্টস, বডি তৈরি হচ্ছে, কোন জায়গাতে হয়তো দেখা গেল টায়ার তৈরি হচ্ছে, বা কোন জায়গাতে হয়তো দেখা গেল গাড়ির সিট তৈরি হচ্ছে। তাহলে কোন একটা শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যে শিল্পগুলো গড়ে ওঠে, অন্যান্য প্রয়োজনীয় শিল্পগুলো গড়ে উঠছে যেটা ওই শিল্পের জন্য প্রয়োজনীয়, তাকে আমরা বলছি অনুসারী শিল্প। তাহলে পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুসারী শিল্পের বিকাশ ঘটছে। এর পাশাপাশি কি হচ্ছে, বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। আবার এই পেট্রোরসায়ন শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা কিন্তু অনেকটা উজ্জ্বল। এই কারণে আমরা এই শিল্পকে বলতে পারি উদীয়মান শিল্প। তাহলে পেট্রোরসায়ন শিল্পকে আমরা কি বলছি, পেট্রোরসায়ন শিল্পকে আমরা বলছি শিল্পদানব বলছি। পেট্রোরসায়ন শিল্পকে আমরা তার পাশাপাশি বলছি পেট্রোরসায়ন শিল্প হচ্ছে এক ধরনের উদীয়মান শিল্প। তাহলে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পেট্রোরসায়ন শিল্পের গুরুত্ব। পেট্রোরসায়ন শিল্পের গুরুত্ব আছে না নেই? পেট্রোরসায়ন শিল্পকে আমরা উদীয়মান শিল্প বলছি, আধুনিক শিল্প দানব বলছি, এর মধ্যে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো গুরুত্ব থাকবে। তাহলে চলো এবার দেখি পেট্রোরসায়ন শিল্পের গুরুত্বগুলো কি কি। তাহলে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে অপচয় রোধ। পেট্রোরসায়ন শিল্পের প্রাথমিক বস্তু এবং মধ্যবর্তী বস্তুগুলোর কোনো অপচয় ঘটে না। মানে আমরা যে ক্রুড অয়েলটা বা প্রাকৃতিক গ্যাসটা বা খনিজ তেলটা আমরা সংগ্রহ করলাম, সেই খনিজ তেলটা আমি কি বললাম, প্রথমে আমাদের কোনো কাজে লাগে না, সেগুলোকে আমাদের বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেটাকে পরিশোধন করা হয়, তারপর সেটা আমাদের ব্যবহারযোগ্য হয়। তাহলে খনিজ তেলটাকে কি করা হচ্ছে, খনিজ তেলটাকে বিভিন্ন তাপমাত্রায় তোমার উত্তপ্ত করা হচ্ছে, যার ফলে আমরা বিভিন্ন জিনিসগুলো পাচ্ছি। আমরা কি পাচ্ছি, পেট্রোলিয়াম গ্যাস পাচ্ছি, গ্যাসোলিন পাচ্ছি, ন্যাপথা পাচ্ছি, প্যারাফিন পাচ্ছি, ডিজেল, বিভিন্ন ধরনের জ্বালানিজাত তেল পাচ্ছি, লুব্রিকেটিং তেল পাচ্ছি। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা পাচ্ছি। তাহলে দেখো কোনো জিনিসের অপচয় ঘটছে না। প্রথম এই একটা তাপমাত্রায় আমরা একটা জিনিস পেলাম, এই তাপমাত্রায় একটা জিনিস পেলাম, আবার এই তাপমাত্রাতেও আমরা একটা জিনিস পাচ্ছি। তাহলে পেট্রোরসায়ন শিল্পে আমরা যখন খনিজ তেলটাকে পরিশোধন করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত জিনিসগুলো আমরা পাবো সেই প্রাথমিক বস্তু এবং মধ্যবর্তী বস্তু তাদের কোনো অপচয় ঘটছে না। কোনো আমরা সেখানে অপচয় বা জিনিসটা যে নষ্ট হবে বা ওয়েস্ট হবে সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা বিভিন্ন জিনিস পাচ্ছি, সেই জিনিসগুলোর প্রত্যেক ক্ষেত্রে আমরা প্রত্যেকটার ব্যবহার দেখতে পাচ্ছি। তাহলে এখানে বলছে যে অপচয় রোধ। তাহলে আমরা বলতে পারি যে পেট্রোরসায়ন শিল্পে প্রাথমিক বস্তু এবং মধ্যবর্তী বস্তুগুলোর মধ্যে কোনো অপচয় ঘটে না, অর্থাৎ সেখানে কোনো জিনিস নষ্ট হয় না, আমরা প্রত্যেকটা জিনিস সেখানে পেয়ে যেতে পারি। নেক্সট হচ্ছে অনুসারী শিল্পের প্রসার। তাহলে আমরা দেখলাম যে অনুসারী শিল্প কাকে বলে, কোন একটা বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে যখন অনেক ছোট ছোট শিল্প গড়ে ওঠে তখন তাকে আমরা বলছি অনুসারী শিল্প। তাহলে পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে অনেক অনুসারী শিল্পের প্রসার ঘটে। যেমন তোমার কি হয়, অনেক এখানে দেখতে পাচ্ছ রং,
বিভিন্ন ধরনের রং শিল্প গড়ে ওঠে, সার শিল্প গড়ে ওঠে, তার পাশাপাশি বিভিন্ন ধরনের কীটনাশক শিল্প গড়ে ওঠে, ওষুধ নির্মাণ শিল্প গড়ে ওঠে। তাহলে এই সমস্ত অনুসারী শিল্পের প্রসার সে পেট্রো রসায়ন শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে। এবার আমরা দেখব কৃষি ক্ষেত্রে উন্নয়ন। পেট্রো রসায়ন শিল্পে বিভিন্ন ধরনের সার, কীটনাশক ইত্যাদি ব্যবহার করা হচ্ছে, যার ফলে কি হচ্ছে, যার ফলে কৃষি ক্ষেত্রে একটা উন্নয়ন দেখতে পাচ্ছি। কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করার ফলে কি হয়, জমিতে উৎপাদনের পরিমাণ বাড়ে, বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করার ফলে সেখানে উৎপাদনের পরিমাণ বাড়ে। তাহলে কৃষিক্ষেত্রে একটা উন্নয়ন সৃষ্টি হচ্ছে এই পেট্রো রসায়ন শিল্পজাত দ্রব্যে। বিভিন্ন ধরনের এই পেট্রো রসায়ন শিল্পজাত দ্রব্য থেকে আমরা যে সারগুলো পাচ্ছি, যে কীটনাশকগুলো পাচ্ছি, সেগুলোর ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রের উন্নয়ন ঘটছে। নেক্সট হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। পেট্রো রসায়ন শিল্পের পণ্য মানুষের দৈনন্দিন জীবনকে অনেক সহজতর এবং আরামদায়ক করে তুলেছে। যেমন অনেক ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আমরা আগে ব্যবহার করতাম লোহার পাইপ, এখন আমরা ব্যবহার করছি প্লাস্টিকের পাইপ। লোহার পাইপ গুলোতে হয়তো কোনো কারণে জং লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো, তার জায়গাতে আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিকের পাইপ ব্যবহার করছি। তার পাশাপাশি আমরা তোমার কি ব্যবহার করি, আমরা বিভিন্ন ধরনের নাইলনের দড়ি ব্যবহার করছি, নাইলনের ব্যাগ ব্যবহার করছি। এছাড়াও আরো বিভিন্ন যে সমস্ত জিনিসগুলো রয়েছে, বিভিন্ন ধরনের ক্রিম যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করছি। তার ফলে এগুলো কি করেছে, এগুলো আমাদের যে নিত্য প্রয়োজনীয় জীবনযাত্রা, সেই নিত্য প্রয়োজনীয় জীবনযাত্রাকে এগুলো অনেকটা সহজতর করে তুলেছে, যার ফলে আমাদের মানুষের জীবনযাত্রা অনেকটাই সহজতর হয়ে উঠেছে এই পেট্রো রসায়ন শিল্পের বিভিন্ন উপজাত দ্রব্যগুলো ব্যবহারের মাধ্যমে। আর কি, আর হচ্ছে গবেষণার সুযোগ বৃদ্ধি। পেট্রো রসায়ন শিল্পকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রে গবেষণার সুযোগ তৈরি হয়েছে। পেট্রো রসায়ন শিল্প নিয়ে কিন্তু গবেষণার কাজ সর্বত্রই চলছে। পেট্রো রসায়ন শিল্প থেকে আরো কি কি জিনিসপত্র আমরা পেতে পারি, বা কি কি জিনিসপত্র আমরা পাবো, বা কি কি জিনিসপত্রের সম্ভাবনা রয়েছে, সেই জিনিসগুলো নিয়ে নিরন্তর গবেষণা চলছে, যার ফলে আমরা বলতে পারি যে পেট্রো রসায়ন শিল্প একটা গবেষণার সুযোগ তৈরি করছে বা গবেষণার একটা সুযোগ সৃষ্টি করছে। এবার আমরা আলোচনা করব যেটা নিয়ে, সেটা হচ্ছে পেট্রো রসায়ন শিল্পে যে দেশটি টপ রয়েছে সেটা হচ্ছে চীন বা চায়না। এই চীন দেশে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলো কি কি, সেগুলো আমরা এক এক করে দেখব। পেট্রো রসায়ন শিল্প চীনে গড়ে ওঠার কারণগুলো কি কি, সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য। চীনের বিভিন্ন অঞ্চলে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস প্রচুর পরিমাণে পাওয়া যায় বা প্রচুর পরিমাণে এর মজুত রয়েছে। পেট্রো রসায়ন শিল্পের মেন যে জিনিসগুলো সেগুলো কি কি, সেগুলো মেন যে জিনিসগুলো সেটা হচ্ছে তোমার খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস। তাহলে চীনে যদি খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস প্রচুর পরিমাণে থাকে, তাহলে তো সেখানে নিশ্চয় পেট্রো রসায়ন শিল্পের বিকাশ ঘটবে। তাহলে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে খনিজ সম্পদের প্রাচুর্যতা সেখানে রয়েছে, অর্থাৎ চীনে আমরা প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের বিশাল মজুদ দেখতে পাই, তাই সেখানে পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে বা সেখানে পেট্রো রসায়ন শিল্পের বিকাশ ঘটেছে। নেক্সট কি, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশাল বাজার। চীনে লোকাল যে চাহিদা, সেই লোকাল চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে কিন্তু চীনের একটা প্রোডাক্টের ডিমান্ড রয়েছে, যার ফলে চীনের পেট্রো রসায়ন শিল্পগুলোর গুরুত্ব কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে চীনে একটা বাজার সৃষ্টি হয়েছে, বৃহৎ আয়তনের বাজার সৃষ্টি হয়েছে, যেটা স্থানীয় চাহিদা পূরণ তো করছেই, তার পাশাপাশি বিদেশের একটা জিনিসের চাহিদা রয়েছে, যে জিনিসের বিদেশে চাহিদা থাকবে সেই জিনিস তো সেখানে গড়ে উঠবেই। তাই চীনে পেট্রো রসায়ন শিল্পের লোকাল বা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি সেখানে একটা আমরা দেখতে পাই যে বিদেশের বাজারে চীনের যে প্রোডাক্ট গুলো রয়েছে সেই প্রোডাক্ট গুলোর চাহিদা রয়েছে, তাই সেখানে পেট্রোকেমিক্যাল শিল্প বা পেট্রো রসায়ন শিল্পের বিকাশ ঘটেছে। নেক্সট হচ্ছে উন্নত প্রযুক্তিবিদ্যা। উন্নত প্রযুক্তিবিদ্যা না হলে কিন্তু পেট্রো রসায়ন শিল্পের বিকাশ ঘটা সম্ভব নয়। যেমন পেট্রো রসায়ন শিল্পে আমরা খনিজ তেলটা পেলাম, সেই খনিজ তেল থেকে আমরা কি কি উপায়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো পাবো, সেই জন্য কি দরকার, সেই জন্য উন্নত প্রযুক্তির দরকার হচ্ছে। তাহলে উন্নত প্রযুক্তিবিদ্যা না থাকলে কিন্তু পেট্রো রসায়ন শিল্পের বিকাশ ঘটা সম্ভব নয়। তাহলে কি, চীনে উন্নত প্রযুক্তিবিদ্যার পাশাপাশি পরিবেশ বান্ধব প্রক্রিয়া ব্যবহার করা হয়। পরিবেশ বান্ধব বলতে কি, যেটা পরিবেশের ক্ষতি করবে না, অর্থাৎ ইকো ফ্রেন্ডলি কাজগুলো হবে, যেটা পরিবেশের কোনো ক্ষতি করবে না। তাহলে চীনে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সেই বিষয়গুলো লক্ষ্য রেখে উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে পেট্রো রসায়ন শিল্পের বিকাশ ঘটানো হচ্ছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা। চীনের দেখবা সড়কপথ খুব উন্নত, চীনের সড়কপথের পাশাপাশি রেলপথ ব্যবস্থা উন্নত, জলপথ ব্যবস্থা চীনে খুব উন্নত। জলপথের ব্যবস্থার ফলে সেখানে নৌ পরিবহন ব্যবস্থা উন্নত। নৌ পরিবহন ব্যবস্থায় আমরা দেখতে পাই যে বিভিন্ন বন্দর যেগুলো রয়েছে সেই বন্দরগুলো থেকে বিভিন্ন ধরনের কাঁচামাল আসছে পেট্রো রসায়ন শিল্পের, আবার বিভিন্ন ধরনের শিল্পজাত পণ্য সেগুলো বাইরের দেশে চলে যাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি, চীনের যে পরিবহন ব্যবস্থা সেটা সড়কপথে হতে পারে, রেলপথে হতে পারে, জলপথে হতে পারে। তাহলে এই সমস্ত পরিবহন ব্যবস্থাগুলো সেখানে উন্নত হওয়ার ফলে সেখানে পেট্রো রসায়ন শিল্পের
বিকাশ ঘটেছে। তাহলে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির জন্য যে সমস্ত পরিকাঠামোগুলো দরকার সেগুলো কিন্তু চীনে রয়েছে, তাই সেখানে পেট্রো রসায়ন শিল্পের বিকাশ ঘটেছে। নেক্সট হচ্ছে তোমার আন্তর্জাতিক বাণিজ্য। চীন রাশিয়া, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান প্রভৃতি দেশ থেকে, চীন রাশিয়া থেকে, কাজাকিস্তান থেকে, তুর্কমেনিস্তান থেকে প্রভৃতি দেশ থেকে কাঁচামালগুলো আমদানি করে, পেট্রো রসায়ন শিল্পের যে কাঁচামালগুলো রয়েছে, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, সেই সমস্ত জিনিসগুলো বিভিন্ন দেশ থেকে আমদানি করে আবার শিল্পজাত বিভিন্ন পণ্যগুলো সেখানে বিক্রি করে। অর্থাৎ চীনের কি আন্তর্জাতিক বাণিজ্য মানে ইন্টারন্যাশনাল যে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য, সেই বাণিজ্যটা কিন্তু খুব ভালোভাবে হয় এই পেট্রো রসায়ন শিল্পে। তাই সেখানে পেট্রো রসায়ন শিল্পের উন্নতি ঘটছে বা পেট্রো রসায়ন শিল্পের সেখানে বিকাশ ঘটছে। তাহলে আন্তর্জাতিক বাণিজ্যে চীন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই পেট্রো রসায়ন শিল্পের বিকাশের ক্ষেত্রে। তাহলে এটা ছিল পেট্রো রসায়ন শিল্পের চীনের উন্নতির কারণ বা চীনের পেট্রো রসায়ন শিল্পের বিকাশের কারণ। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পেট্রো রসায়ন শিল্পের চীনের বন্টন, অর্থাৎ চীনের পেট্রো রসায়ন শিল্পের বন্টন গুলো কোন কোন জায়গাতে রয়েছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উত্তর চীন। উত্তর চীনের তিয়ানজিন, বেইজিং, ডালিয়ানা প্রভৃতি অঞ্চলগুলোতে পেট্রো রসায়ন শিল্পের বিকাশ ঘটেছে। কেননা এই অঞ্চলগুলো বোহাই উপসাগরের নিকটবর্তী হওয়ায় সেখানে আমরা প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের প্রচুর পরিমাণে মজুদ দেখতে পাই। নেক্সট হচ্ছে দক্ষিণ চীন। দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশ, গুয়ানজি প্রদেশ প্রভৃতি অঞ্চলগুলোতে পেট্রো রসায়ন শিল্পের বিকাশ ঘটেছে। কারণ এই অঞ্চলগুলো দক্ষিণ চীন সাগরের নিকটবর্তী হয়, সেখানে বন্দরের সুবিধা রয়েছে, যার ফলে শিল্পজাত দ্রব্য আমদানি এবং উৎপন্ন পণ্য রপ্তানিতে বিশেষ সুবিধা হয়। এবার আমরা দেখব সেটা হচ্ছে পূর্ব চীন। পূর্ব চীনের সাংহাই, জিয়ানসু প্রভৃতি দেখো বন্দর কেন্দ্রিক এলাকা, এখানে বন্দরের সুবিধা রয়েছে, সেই জন্য শিল্পজাত দ্রব্য যেমন বিদেশ থেকে আমদানি করতে পারছে, তার পাশাপাশি যেগুলো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে সেই উৎপন্ন প্রোডাক্ট গুলো রপ্তানিরও সুবিধা হচ্ছে এই বন্দরের মাধ্যমে। তাই সেখানে পেট্রো রসায়ন শিল্পের বিকাশ ঘটেছে। নেক্সট হচ্ছে পশ্চিম চীন। পশ্চিম চীনের শানসি প্রদেশ, সিচুয়ান প্রদেশ, গানসু, সিনজিয়ান প্রভৃতি অঞ্চলে কিন্তু পেট্রো রসায়ন শিল্পের বিকাশ ঘটেছে। এই সিনজিয়ান প্রদেশে প্রচুর পরিমাণে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের সম্ভার রয়েছে, তাই সেখানে পেট্রো রসায়ন শিল্পের বিকাশ ঘটেছে। নেক্সট যেটা হচ্ছে মধ্য চীন। মধ্য চীনের হুবেই প্রদেশ এবং হুনান প্রদেশে পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে। মূলত সেখানে বিভিন্ন ধরনের সার এবং কীটনাশকের চাহিদা থাকার জন্য সেখানে পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। তাহলে আমরা দেখলাম চীনের পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলো কি কি, তার সঙ্গে আমরা দেখলাম চীনের বিভিন্ন অঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের বন্টন গুলো কোথায় কোথায় রয়েছে, সে সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করলাম। তাহলে স্টুডেন্টস, এটাই ছিল তোমাদের আজকের ক্লাসের আলোচনা, খনিজ ভিত্তিক অধাতব শিল্প, পেট্রো রসায়ন শিল্প। আজকের ক্লাসে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করা হলো, এই ক্লাসের সমস্ত নোটস গুলো তোমরা আমাদের ইলিট অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। তাই যারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করোনি অবশ্যই ইলিট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করো, আর যারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছো তারা অবশ্যই অ্যাপ্লিকেশনে যাও, এই অধ্যায়ের যে নোটস গুলো রয়েছে সেই নোটস গুলো একবার পড়ো, তাহলে দেখবে তোমাদের বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে স্টুডেন্টস, এটাই ছিল তোমাদের আজকের ক্লাসের আলোচনা। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। নমস্কার, ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।